2026 যে বঙ্গ রাজনীতির কুরুক্ষেত্র হতে চলেছে তা নিয়ে আর কোনো সংশয় নেই। দুর্যোধন, দুঃশাসন, শকুনি কেউ বাদ নেই। অন্তত আক্রমণ প্রতি আক্রমণে তো বটেই। অনুপ্রবেশ থেকে দুর্নীতি, একের পর এক অমিত বাণের পাল্টা তীর ছুড়লেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো আপনাদের, তা নিয়ে আলোচনা চলবে। স্টুডিওয় অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো অনুপ্রবেশ যে এবারে 2026-এ বিজেপির অন্যতম বড় ইস্যু হতে চলেছে, নির্বাচনী ইস্যু হতে চলেছে। সাংবাদিক বৈঠকে একেবারে স্পষ্ট করে দিলেন অমিত শাহ, এবং তিনি বলছেন যে বিজেপির সরকার 2026 সালে এই রাজ্যে তৈরি হওয়ার পর সীমান্ত দিয়ে একটা মাছি পর্যন্ত গলতে পারবে না। কি বলেছেন দেখুন। मित्रों, जहां पर भी बंगाल में जाते हैं, पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? राष्ट्रीय सुरक्षा पर एक कितना बड़ा खतरा है। आर्टिकल 370 हटता है, वो विरोध करती है। सीएए लाकर बंगाल के शरणार्थियों को नागरिकता देने का हम कार्यक्रम करते हैं, वो विरोध करती है। और वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है, वो रोक नहीं रही है। ममता जी, मैं आज आपको इस सार्वजनिक प्रेस वार्ता में पूछना चाहता हूं कि कौन सरकार है, कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वाड़बंदी करने के लिए, बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है? अगर आप जवाब न दे पाए तो मैं ही देता हूं, आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापिस भेजा नहीं जाता? जवाब है कि आपके पास एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও আপনাদের দেখাবো, কিন্তু এই মুহূর্তে আমি তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার কাছে শুরুতেই আসতে চাইবো। তুমি শুনলে সুদীপ, একেবারে অমিত শাহ এটা বলছেন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আতুর ঘরে পরিণত করেছে। এখানে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ হয় এবং তারপর তারা এখানে ভোটাধিকার পায়। তারা এখানে, এই ছবি আমরা দর্শকদের দেখিয়েছি যে একেবারে স্বরূপনগর সীমান্তে ভিড় করছেন যারা, তারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত পেয়েছি, ভোট পর্যন্ত দিয়েছি, মানে তাদের ভোটে সরকার পর্যন্ত নির্বাচিত হচ্ছে। এবং তারপর দর্শকেরা জানবেন যে জঙ্গি সাদরাডি, এবিটির জঙ্গি, এই রাজ্যে দুটো কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম ছিল। সবটা বন্ধ হয়ে যাবে সুদীপ 2026-এ যখন বিজেপি ক্ষমতায় আসবে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে তো আর মাছি ঢোকেনি, 4 জন সন্ত্রাসবাদী ঢুকে 26 জনকে নৃশংসভাবে খুন করেছিল জম্মু কাশ্মীরের পুলিশ ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে, বর্ডার সিকিউরিটি ফোর্স অমিত শাহ দপ্তরের আন্ডারে। তা সেটার দায় নিয়ে অমিত শাহ সবার প্রথম পদত্যাগ করুন। অনুপ্রবেশকারী উনি কি বলছেন? ওনার দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি বলছেন দেশের সবচেয়ে বড় ঘুসপেটিয়ার নাম অমিত শাহ। আজ অবধি অনন্ত মহারাজের বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নিতে পারেনি। জগন্নাথ সরকার বিজেপির লোকসভার এমপি, তিনি বলছেন বিজেপি ক্ষমতায় আসলে আমরা কোনো বর্ডারই রাখবো না। আজ পর্যন্ত জগন্নাথ সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। দিল্লিতে বিহার নির্বাচনের 4 দিন আগে যখন বিস্ফোরণ হলো, ঘটনা ঘটলো, দিল্লির পুলিশ কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে। তা সেই অমিত শাহ তখন ব্যবস্থা নিতে পারেননি, আর বাংলায় এসে বলছেন মাছি গলতে পারবে না। পেহেলগাঁওতে কারা গলেছিল? দিল্লিতে কারা ঢুকেছিল? সুতরাং আমি আপনাদের খুব পরিষ্কারভাবে বলছি, বিজেপির যিনি স্ক্রিপ্ট লেখেন এই অমিত শাহদের, সব নির্বাচনের আগেই সোনার বাংলা বলতে গিয়ে নতুন স্ক্রিপ্ট লিখতে বলুন। ওই বিহারের স্ক্রিপ্ট দিয়ে আর সোনার বাংলার বিএসএফ এর ভূমিকা নিয়ে 100 টাইমস তুমি প্রশ্ন তুলতে পারো, কোনো সংশয় নেই। আমি বলছি সেই ফাঁক গলে যারা ঢুকে পড়ছে, তারা এইখানে থাকছে কিভাবে, নথি তৈরি হচ্ছে কিভাবে, তারা ভোট দিচ্ছে কিভাবে, এবং তারা লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত পাচ্ছে, এইটা কিভাবে হচ্ছে, এই প্রশ্নটা অমিত শাহ তুলছেন। এখানকার স্থানীয় প্রশাসন করছেটা কি তাহলে? এই এদেরকে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা,
1 কোটি নাকি রোহিঙ্গা আছে, তাদেরকে বার করে দেবে। কে বলেছে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলেছে। 58,20,000 মানুষের নাম এসআইআর এর খসড়া তালিকায় বাদ পড়েছে। 58টা রোহিঙ্গার নাম লিস্ট করে দিত নির্বাচন কমিশন, কেন দিতে পারছে না? অভ্র সেন। 20 জন অনুপ্রবেশকারীর নাম লিস্ট করে দিত, কেন দিতে পারছে না? অভ্র তালিকা সেন। কোথায়? অভ্র আচ্ছা, এবার বলি, বিজেপি অত্যন্ত খারাপ দল, কিন্তু তৃণমূল মহান দল, আমি এটা মেনে নিচ্ছি। কোনো বিরুদ্ধাচরণের এর কোনো জায়গা থাকতে পারে না। আমি বলছি আনসারুল্লাহ বাংলা টিমের একজন সন্ত্রাসবাদী জসিমউদ্দিন রহমানি, উনি বলেছেন মহান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে। এই দলকে তো মহান বলতে হবে, যত খারাপ আমরা। ভারতীয় জনতা পার্টি খারাপ, তৃণমূল মহান। আর তৃণমূল মহান কেন হবে না বলুন তো? আমি একদম তথ্য তুলে ধরছি। 151 কিলোমিটার জায়গার জন্য জমি দেওয়ার জন্য পয়সা নিয়ে ফেলেছে স্টেট গভর্নমেন্ট কেন্দ্র সরকার থেকে, তারপরও 1 কিলোমিটার জায়গাও দেয়নি। এখনো অবধি 450 কিলোমিটার বর্ডার ফেন্সিং করার জায়গা দেয়নি। আর এর প্রত্যুত্তরে তারা বলছে কোথায় কোন জঙ্গি ঢুকেছে। ভাই, তোমরা তো দরজাই লাগাতে দিচ্ছ না যাতে জঙ্গিরা ঢুকে আসতে পারে। এটা কি তোমাদের আলাদা কোনো সেটিং আছে এবিটির মতো জঙ্গি সংগঠনের সঙ্গে? আমার এই প্রশ্ন রইল। আর থাকবে নাই বা কেন? কেনই বা প্রশ্ন করছি? আমরাই মুখ্য সূক্ষ্ম মানুষ, বিজেপি করি তো। যখন বর্ধমানে বোম ব্লাস্ট হয়েছিল 2014-তে, তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি উইদাউট এনি ইনভেস্টিগেশন বলেছিলেন ওই ব্লাস্টের পেছনে কে বলুন তো? আমাদের দেশের RAW। এবং তার কথা স্তুতি করে কোথায় বেরিয়েছিল? পাকিস্তানের সংবাদপত্র ডনে বেরিয়েছিল। না, এই মুখ্যমন্ত্রী, এই তৃণমূল কংগ্রেস পরিষ্কার মৌলবাদীদের সরকার চালাচ্ছে। আমি বলছি তোমার এরা অভিযোগগুলো তুমি অনুপ্রবেশ তুমি একগুচ্ছ আর অভিযোগ করছো অভ্র, কিন্তু তুমি তারপরে তো এই দাঁড়াও তারপরে প্রশ্ন এইটা থাকবে যে বিএসএফ তাহলে করছেটা কি? এক সেকেন্ড, অমিত শাহ আজকে প্রেস কনফারেন্স করে বলছেন যে ত্রিপুরা, আসাম বিজেপি শাসিত রাজ্য। তিনি পাঞ্জাবের উদাহরণ দিচ্ছেন, তিনি কাশ্মীরের উদাহরণ দিচ্ছেন, সেখানে একেবারে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। আমি শুধু একটা তথ্য, বেশি পহেলগামের কথা সুদীপ বলল, আমি শুধু গত মাসের একটা তথ্য দিই, সেটা ত্রিপুরা, পাশের রাজ্য। 2রা নভেম্বর খোয়াই থেকে 13 জনকে পাকড়াও করা হয়েছিল, যাদের মধ্যে 6 জন হচ্ছে বাংলাদেশি নাগরিক। তোমাদের শাসন সেখানে তো আর কোনো বিরোধী রাজনৈতিক দল নেই যারা শাসন চালাচ্ছে, সেখানে বিএসএফ করছে কি? ডাবল ইঞ্জিন সরকার। সুব্রতা, এটা যুক্তি হতে পারে যে অন্য কোথাও থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ছে বলে আমি আমার রাজ্যে দাবি তো ছিল অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছো তোমরা। ওই জমি কি তৃণমূলের বাবার জমি? আমি প্রশ্ন করছি। পয়সা নিয়েছে কেন্দ্র সরকার থেকে, তারপরে জমি দিচ্ছে না। আজকেও মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন জমি দেবে না। কেন? তবে জমিদারি চলছে। আমি বলছি যে প্রশ্নের উত্তর দিতে পারলেন না, অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করছেন, আপনার দল অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কি যায় বলছেন কিসের অনুপ্রবেশ বিনিময়? আটকাবো, আর জগন্নাথ সরকার বলছেন মনে করে জগন্নাথ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিজেপি। দেখুন, জমি নিয়ে বারে বারে এই প্রশ্নে অভ্র একেবারে প্রশ্ন তুলছে যে টাকা নিয়েছো, জমি কেন দেবে না? একেবারে জমি দেওয়া হচ্ছে না, যে কারণে ফেন্সিং কাঁটাতার দেওয়া যাচ্ছে না। অমিত শাহ আজকে এই প্রশ্ন তুলেছেন। এবার তার উত্তরে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনিও একটা তথ্য দিলেন যে কোথায় কোথায় জমি দেওয়া হয়েছে। আর অনুপ্রবেশ যদি এই রাজ্যের সমস্যা হয়ে থাকে, একেবারে পহেলগাঁওয়ের দৃষ্টান্ত পর্যন্ত আজকে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী, বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফকে দিয়ে থ্রেট করছো। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআইএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে। যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। কই আমরা তো পুলিশকে বলি না বিজেপির কথাই, আমাদের কথাই চলো। তারা নিজের মতো করে, যতটা পারে করে। কাজেই মনে রাখবেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়ছি না এবং ছাড়বো না।
আমি শুভময় মৈত্রর কাছে আসবো, শুধু দর্শকদের স্মরণ করিয়ে দেবো একেবারে 2005-এর 4ঠা আগস্ট দিনটা বারে বারে স্মরণ করাতে হয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এনডিএ শরিক ছিলেন এবং তিনি লোকসভায় দাঁড়িয়ে কেন অনুপ্রবেশ ইস্যুতে তাকে বলতে দেওয়া হচ্ছে না এতটা ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়েছিলেন যে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়েছিলেন, ইস্তফাপত্র পর্যন্ত লিখে দিয়েছিলেন। তার মানে 2005 থেকে শুরু করে শুভময়দা 2025 বারে বারে অনুপ্রবেশ পলিটিক্যাল ইস্যু হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না। করা যায় না নাকি সদিচ্ছার অভাব? দেখুন, অনুপ্রবেশের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা যে কোনো একটি দেশের পক্ষে খুব শক্ত। ইউরোপও এটা দেখেছে, ভারতবর্ষকেও দেখতে হচ্ছে, এবং বর্ডার স্টেট যেগুলো থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, এইসব জায়গায় এই সমস্যা বেশি থাকবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজ 2005-এ যদি 1 কোটি থাকে, তাহলে আজকের দিনে অবশ্যই রাজ্যের যারা বিরোধী তারাই তো অনুপ্রবেশের কথা বলবেন, কারণ সবসময় এটা ধরে নেওয়া হয় টেক্সটবুক রাজনীতিতে যে শাসক দল অনুপ্রবেশকারীদের ব্যবহার করে তাদের ভোট পাচ্ছেন। সুতরাং সেই নিরিখে আজকে বিজেপি 2 কোটিও বলতে পারতো, যদিও নির্বাচন কমিশন আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্র অত্যন্ত স্বাধীন একটি সংস্থা, তারা তাদের মতন করে কাজ করেছেন এবং আমরা একটা 50-55 লক্ষ মানুষের হিসেব পাচ্ছি। কেউ মারা গেছেন, কেউ এখানে নেই, কারোর নাম বাদ গেছে, প্রসেসটা ঠিকভাবে চলছে। এবার হচ্ছে এই সমস্যার সমাধানের বিষয়ে অবশ্যই কেন্দ্র এবং রাজ্য এই দুটি পক্ষেরই দায়িত্ব আছে, এবং এখানে আমরা তো বারবার যারা রাজনীতি বিশ্লেষণ করি বা যারা সাধারণ মানুষের মতো হয়ে কথা বলি, কোনো দলে না গিয়ে, নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে। একদম আমরা বারবার চাই অসম্ভব দায়িত্ব নিয়ে এই কাজটা করা হোক, এবং কেন্দ্র এবং রাজ্যের সরকার হাতে হাত মিলিয়ে জমি দেবো কেন, দেবো না কেন, এই আলোচনার বাইরে বেরিয়ে সেখানে সঠিকভাবে এমন একটা ব্যবস্থা করা হোক যাতে এই অশান্তিটা কমে। কিন্তু এই অনুপ্রবেশ ইস্যু যে একটা চলরাশি, গুরুত্বপূর্ণ চলরাশি হয়ে উঠতে চলেছে সামনের নির্বাচনে, এটা মেনে নিয়েও একটা কথা বলতে হয়। আপনাদের টিভি চ্যানেলেও দেখেন বিজ্ঞাপনটা নিশ্চয়ই মাঝে মাঝে, যে সোনাক্ষী মশলা কোথায়, অর্থাৎ রাজনীতির যে মশলা, সেই মশলা কিন্তু যদি অনুপ্রবেশ, মন্দির মসজিদ বানানো এগুলো দিয়েই নির্ধারিত হয়, তাহলে যে মশলাটা কম পড়ে সেটা হচ্ছে যাবতীয় মশলা বঙ্গ রাজনীতিতে আছে বলছেন, স্বাস্থ্যর মশলা এবং আমাদের রাজ্যের যে উন্নয়নের মশলা, এই মশলাগুলো নিয়ে নির্বাচনের আগে আলোচনা কম পড়ে যায়। সুতরাং যাতে ওটা কম পড়ে না যায়, সেই জন্য আমাদের আবেদন থাকবে রাজনৈতিক দলগুলোর কাছে যে অন্যান্য মশলা নিয়েও আলোচনা হোক। একমাত্র এসআইআর, একমাত্র অনুপ্রবেশ, একমাত্র দুর্নীতি, একমাত্র দুর্বৃত্তায়ন, এই যে দ্বন্দ্ব দুটি মূল রাজনৈতিক দলের মধ্যে, এটা বাদ দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, এই মশলাগুলোও যেন আসে, এটাই আমাদের কাছে একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গের উন্নয়ন। একেবারে নিঃসন্দেহে, মানে উন্নয়নের মশলা নিয়ে আলোচনা হোক, আরো বেশি বেশি করে আলোচনা হোক, সেটাই তো মানে কাঙ্ক্ষিত এবং সেটা হওয়াটা উচিত। ঠিক তেমন ভাবে দুর্নীতি নিয়ে আলোচনা হোক, দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ প্রশাসন হোক, সেটাও সমানভাবে বাঞ্ছনীয়। এই দুর্নীতির প্রশ্ন কিন্তু আজকে তুলেছেন অমিত শাহ, যেখানে তিনি একেবারে কোট আনকোট ভাইপো শব্দ ব্যবহার করেছেন। অন্যদিকে দুর্নীতির প্রশ্নে পাল্টা আক্রমণ করতে গিয়ে অমিত শাহর ছেলের প্রসঙ্গ তুলেছেন, দুর্নীতিগ্রস্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির প্রশ্নে। কে কি বললেন দেখুন। ममता बनर्जी के शासन में सिंडिकेट, तोलबाजी, कटमनी, न केवल वो सिस्टम को बढ़ावा दिया है, यहाँ कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है, भाइपों को है, और किसी को कमाई करने का अधिकार नहीं है। सब में हिस्सेदारी देनी पड़ती है। पीएमएलए, प्रिवेंशन ऑफ मनी लॉन्ड्रिंग एक्ट, हम जानते हैं हमारा देश का काफी कड़ा एक आइन है, जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया, हेमंत सोरेन जेल चला गया, लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है, एक कंपनी है लीप्स एंड बाउंस, जिसका 150 करोड़ रुपया सीज्ड हुआ है, लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ। उसका नाम है अभिषेक बैनर्जी। भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। যাকে যা পারছে বলছি, আর টাকা দিয়ে কোটি কোটি টাকা, বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবারতন্ত্র করি না। তা পরিবারতন্ত্র করবে কি করে? তুমি তো তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক, আর অন্যদের ব্যাপারে গোল্লায় যাক, এটা হতে পারে না।
এবং সৈকতগিরিরা বারে বারে বিজেপি এবং টিএমসির মধ্যে সেটিংয়ের অভিযোগ করে, যার জন্য এজেন্সির তদন্ত মাঝে মধ্যে শীতঘুম থেকে গা ঝাড়া দিয়ে ওঠে, আবার সেটা শীতঘুমে চলে যায়। তুমি শুনলে সৈকত আজকে একেবারে বলছেন কোনো এজেন্সি তদন্তে কখনো কোনো সরকার বা বিজেপি দল হিসেবে কখনো হস্তক্ষেপ করে না, নিজস্ব গতিতে চলে তদন্ত। আচ্ছা, হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার থেকে শুরু করে হেমন্ত সোরেন অব্দি একের পর এক উদাহরণ রয়েছে সুব্রদা, যেখানে বিজেপির সঙ্গে গটাপে চলে গেলে ইডি সিবিআই তদন্ত থমকে যায়, আবার বিজেপির বিরুদ্ধে থাকলে তার বাড়িতে ইডি সিবিআই পৌঁছে যায়। ব্যতিক্রম কেন পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো হয় বলুন তো? অমিত শাহ এত বড় বড় কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে, 56 ইঞ্চির লড়াই, 14 সাল থেকে ক্ষমতায় দিল্লিতে, আজ অবধি কেন গরু কয়লা বালি ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে আরজিকর অবধি একটাও কোনো তদন্তের কিনারা হলো না বলো তো? আসল বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারেক্টলি বলছেন, অমিত শাহর ছেলে জয় শাহ ঠিক যেভাবে নিজের ভাইপো, নিজের ছেলেরা, নিজের পরিবারের সদস্যরা তারা দুধে বেঁধে থাকবে, বাদবাকিরা গোল্লায় যাবে। আমরা কিছুদিন আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখেছি এই রাজ্যে। না শুধু আমি একটা কথা বলি সৈকত, সেটা হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বারবার এজেন্সি ডেকেছে, যখন তৃণমূলে নবজোয়ার চলছিল তখনও পর্যন্ত ডেকে পাঠিয়েছে। এই কারণেই তো ডেকে পাঠানো হবে, কারণ বাইনারিটা তৈরি করতে হবে। ভোট এলে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বাইনারি তৈরি হবে। শুভেন্দু অধিকারী জেল যাত্রার ভয় আছে, তাই অভিষেকের গায়ে আঁচড় পড়বে না। অভিষেকের জেল যাত্রার ভয় আছে, তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আঁচড় পড়বে না। ঠিক একইভাবে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, একজন তো জেল খাটা স্বরাষ্ট্রমন্ত্রী, জেল খাটা প্রাক্তন আসামি, এই রাজ্যের মাটিতে জেলে যাওয়ার ভয় সৈকত, আমার নাম অভ্র। আমি সৈকতগিরির সব কথা শুনলাম, আমি মেনে নেব, কিন্তু সৈকতগিরিকে এটা মানতে হবে যে কেরালাতে পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে যে এসএফআই এবং ইডি তদন্ত ফেস হচ্ছে এবং তিনি যে অ্যারেস্ট হননি, তার মানে পিনারাই বিজয়ন ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস এর জুতো পালিশ করে সেখানে সেটিং করে রেখেছে। এটা যদি মেনে নেন তাহলে সৈকতগিরি সব সত্যি ঠিক, আর নয়তো সৈকতগিরি যা যা কথা বলেছে সব ডাস্টবিনে ফেলে। এরা হচ্ছে ইন্ডিয়ানের সদস্য। দ্রুত আমি দুজনকে থামালাম, ওয়ান লাইনার শরীফ। দেখুন, আজকে অমিত শাহ যে সাংবাদিক বৈঠক, পাশে যাকে নিয়ে বসেছিলেন তাকে এই আপনাদের টিভি চ্যানেলে আমি দেখেছি, বা সারা বাংলার মানুষ দেখেছে, কাগজ মুড়ে টাকা নিতে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই অভিযোগ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে কাগজ মুড়ে টাকা নিতে? তাহলে যে শুভেন্দু অধিকারীকে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে, তাকে পাশে বসিয়ে উনি দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললো। একদিকে বাঁকুড়ার বড়জোড়ায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার আপনাদের শোনাবো অমিত শাহকে ঠিক কি ভাষায় আক্রমণ করলেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, চিত্রনাট্য তো প্রায় আমরা 5 বছর ধরে দেখছি, আর একই ক্যাসেট প্রায় বাজিয়ে গেছেন। আমি জানি না উনি বেঙ্গলের পলিটিক্স কতটা ফলো করেন। উনি অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলো বলেছেন, আমি অমিত শাহকে অনুরোধ করব যে দয়া করে উনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজ, তার কথাটা মন দিয়ে শুনতে। 2 মাস আগে তাদেরই লোকসভা এমপি জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে। আমি বলছি না, 50 জনের বেশি বিজেপির এমএলএ যে রাজ্যসভার সাংসদকে পদ্মফুল চিহ্নে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় ঘুষপেটি আর পাকিস্তানি। আমার কথা না, যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে। 2 মাস আগে লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথবাবু, সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না। সেই বর্ডার অমিত শাহ সিকিউর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় দিচ্ছে। যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক করে দেবো, কোনো কাঁটাতারের বেড়া আর থাকবে না। কে বলছে? জগন্নাথ মজুমদার। আমি বলছি না, তৃণমূল বলছে না, বলছে বিজেপির নির্বাচিত সাংসদ। বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে? বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকজ করা হয়নি, আর আমি যতদূর জানি জগন্নাথবাবুকেও শোকজ করা হয়নি। তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক, তারপর এসব বলবে। আর যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া
আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাজধানীতে বিহার নির্বাচনের 4 দিন আগে বিস্ফোরণ হয়েছে, দায়ী কার? দিল্লিতে মমতা ব্যানার্জির সরকার। জম্মু কাশ্মীরে 4 জন জঙ্গি ঢুকে 26 জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারল। জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে? ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ। বর্ডারের পাহারায় কে দায়িত্বে রয়েছে? বিএসএফ। তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে দিল্লিতে কেন হলো? জম্মু কাশ্মীরে পেহেলগামে কেন হলো? এর দায় কার? ভারতবর্ষে যবে থেকে স্বাধীন হয়েছে, দেশের স্বাধীনতার পর সারা দেশে সবথেকে ব্যর্থতম এবং সবথেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। আপনি জিজ্ঞেস করুন, যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া, সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আটকাবো। আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে, 11 বছর ধরে আপনার সরকার কেন্দ্রে, 6 বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সবার আগে আপনার রিজাইন করা উচিত। আপনি কাকে এসব বোকা বানাচ্ছেন? কাকে এসব বলে বোকা বানাচ্ছেন? আর মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যায়, বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। দুর্নীতি বন্ধ করার কথা বলছে, আর সব থেকে বড় দুর্নীতিবাজটাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছে, যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতি। যারা বাংলাকে অপমানিত করেছে, উনি গুয়াহাটি থেকে বাংলায় এসছে কালকে ফ্লাইটে। আসামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি 2 মাস আগে বলেছেন যদি কেউ বাংলায় কথা বলে তাকে ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, জেলে ঢোকাও। আপনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বাংলার ইতিহাস জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না। এদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে। তাদেরকেই পাশে বসিয়ে অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে সোনার বাংলা তৈরি করব। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। সুতরাং বিজেপি সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। গত নির্বাচনে এরা নির্বাচনের আগে পরিযায়ী পাখির মতো আসে। যখন বাংলার মানুষ 100 দিনের টাকা পায়নি, হা করে চিৎকার করেছে, তখন একদিন এসে মানুষকে রিলিফ দেয়নি। আজকে 2 মাস পর নির্বাচন, তাই হঠাৎ করে বাংলার কথা মনে পড়েছে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখির মতো। আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে এসআইআর নাম করে, আজকেও একজন রামনগরে মারা গেছে, গতকালও একজন রানীবাঁধে মারা গেছে। রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ। কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? যারা মারা গেছে তারা ঘুষপেটিয়া, যাদের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে না এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল, কজন বাংলাদেশি ছিল? আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গার বাংলাদেশি নিয়ে কিছু বলছে না। এতদিন এসে খালি বলতো রোহিঙ্গার বাংলাদেশ। বাংলাকে অপমান করার যে চক্রান্ত, ষড়যন্ত্র, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, বাংলাকে অপমানিত করা, বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষগুলোকে ধরে ধরে তাদের উপর অত্যাচার করা। 2 দিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরের 2 জন যুবক আমার সাথে দেখা করতে এসেছে। একজনের নাম অসিত সরকার, একজনের নাম গৌতম বর্মন। একজনের বাড়ি তপনে আর একজনের বাড়ি কুমারগঞ্জে। সে ছেলেটা এসে আমাকে বলছে, দাদা আমি বিজেপির বুথ সভাপতি। আপনারা শুনুন, এটা ইন্টারেস্টিং। বলছে আমি বিজেপির বুথের সভাপতি, আমাদের লোকসভা সাংসদের নাম সুকান্ত মজুমদার। আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় 20 বছর। আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো। আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত দাস সাথে গিয়ে কথা বললাম। আমার বউ গিয়ে হাউমাউ করে কেঁদেছে, একটা ফোন করেনি পর্যন্ত। মহারাষ্ট্রের সরকার বিজেপির, আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। বলছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি, বিনা কারণে কোনো রকম কোনো কারণ ছাড়া আমাদেরকে 7 মাস জোর জবরদস্তি জেল খাটিয়েছে। এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে, 1000-এর উপর কেস রয়েছে। আর সব বিজেপি শাসিত রাজ্য, হয় উড়িষ্যা, নয় মধ্যপ্রদেশ,
নয় ছত্তিশগড়, নয় রাজস্থান, নয় দিল্লি, নয় মহারাষ্ট্র। অমিত শাহ জবাব দেবে? আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন না কেন? মিডিয়া হাউসের চাপ আছে আমি জানি, কিন্তু প্রশ্ন করতে তো অসুবিধা নেই, প্রশ্ন করুন। যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল, প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান চেনেন না, পঞ্চানন বর্মাকে বলছেন পঞ্চানন বর্মন। আপনারা কি বাংলা নিয়ে কাজ করবেন? আপনার বিধায়ক সাংসদরা বলছে মতুয়ার নাম বাদ গেলে যাক, আপনার লোকসভার সাংসদরা বলছে যে আমরা বর্ডার রাখবো না, আর আপনি সেই বর্ডার সিকিউর করতে চান। আপনি হোয়াইট পেপার রিলিজ করুন, কেউ তো বারণ করেনি। এরা ক্ষমতায় আসার পর নোটিফিকেশন ইস্যু করে যে বর্ডারে 2 কিলোমিটার 5 কিলোমিটার এদের ক্ষমতা ছিল সেটা বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করেছে, কোথাও 80 কিলোমিটার করেছে। তারপরেও জঙ্গি হামলা হবে কেন? আর যার ব্যর্থতার কারণে জঙ্গি হামলা হচ্ছে সেই আইবি চিফ বা আইবি ডাইরেক্টর তপন ডেকাকে আপনি 1 বছরের এক্সটেনশন দেবেন কেন? তার মানে এই যে ঘটনাগুলো ঘটেছে আপনাদের কি কোনো কম্পালশন রয়েছে? কিছু তথ্য লুকানোর চেষ্টা করছেন যে কারণে যাদের ব্যর্থতার কারণে মানুষ মারা যাচ্ছে তাদেরকে এক্সটেনশন দিচ্ছেন? আমার প্রশ্ন খালি এটুকু। আর বাকিটা আমি অনুরোধ করব, বাংলায় এসছেন, বাংলার শীত উপভোগ করুন, বাংলার রসগোল্লা খান, এমনি বাংলার মানুষ লাড্ডু দেবে 3 মাস পরে। বাংলার আলু পোস্ত ভাত খান, দিল্লির থেকে বাংলার হাওয়া ভালো, একিউআই ভালো, দিল্লিতে 500-র উপরে, তুলনামূলকভাবে আমাদের পরিবেশ অনেক ভালো। আপনি নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে বাংলায় নিন, প্রাণায়াম করুন। আর খালি নির্বাচনের আগে নয়, প্রতি মাসে বাংলায় আসুন, বাংলার মানুষের কথা শুনুন, পারলে বাংলার মানুষের পাশে দাঁড়ান। একেবারে বাগযুদ্ধে কনকনে শীতে সরগরম বঙ্গ রাজনীতি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তৃণমূল বনাম বিজেপির 26-এর যে লড়াই, তাতে হুমায়ুন কবির কত বড় ফ্যাক্টর হতে চলেছেন? তার কারণ আজকে যে কথা হুমায়ুন কবির বলছেন, আর একটা নতুন সম্ভাবনার কথা তিনি বলছেন। তিনি বলছেন ব্রিগেড ভরাবেন, 25 থেকে 31শে জানুয়ারির মধ্যে ব্রিগেডে সমাবেশের কথা বলছেন তিনি। কি বলেছেন দেখুন একবার। দুর্গায়ন মন্দির করার জন্য যেটা শিলান্যাস করেছেন বা টেন্ডার হিডকোকে দিয়ে করিয়েছেন, আমরা আগামী জানুয়ারি মাসের 25 থেকে 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের একটা ব্রিগেড সমাবেশ করব। যে সমাবেশের ডেট আপনারা খুব হার্ডলি 10 তারিখের আগেই জানিয়ে দেওয়া হবে। কারা বলেছিলেন 2021-এ যে ইসকে বার 200 পার, 77-তে থেমে গিয়েছিল, এবার 100 আটকে যাবে। বাংলার উন্নয়নে যারা আমাদের সঙ্গে, আমাদের যা যা এজেন্ডা, সেই এজেন্ডা যারা কমপ্লিটলি হেল্প করবে তাদের আমার কাছে অচ্ছুত কেউ নেই। নিশ্চয়, আমি তো বললাম তো তৃণমূল 3 নম্বরে নেমে যাবে। তৃণমূল শাসক দল 294-এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে, তা কোনো মতেই 120 ক্রস করবে না। আপনি আজকের সেকেন্ড পার্টি আমরা আসব, থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। তার মানে আমি শুরুতে সুদীপ রাহার কাছে আসবো। তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, বলে দিই যে এসআইআর হোক বা না হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা হলেও তৃণমূলের আসন বাড়বে। এ তো হুমায়ুন কবির বলছেন 3 নম্বরে তোমরা নেমে যাবে। দেখুন, আমরা বলছি যে দিল্লির নেতাদের, দিল্লির জমিদারদের পাজামা ধরে রাজনীতি করা এসব নেতা রাজনৈতিক ভাঁড়। তার কুঁজোর ইচ্ছে হয়েছে চিতয়ে শোয়ার। গণতান্ত্রিক পরিকাঠামোয় কেউ যদি মনে করেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন, করতেই পারেন, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু আমি কখনো দেখিনি, আমরা বাংলার লোকেরা কখনো দেখিনি মুর্শিদাবাদের একের পর এক পরিযায়ী শ্রমিক ঘন্টা বাজাবেন বলেছিলেন। মুর্শিদাবাদের একের পর এক পরিযায়ী শ্রমিক যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন, তখন ইনি দিল্লির বাবুদের বিরুদ্ধে একটাও কথা বলেননি। আমরা এই কারণে বলছি, আমরা লড়াই করছি দিল্লির যারা পাজামাটা পরে আছে দিল্লির জমিদারদের বিরুদ্ধে, আর এরা দিল্লির জমিদারদের পাজামা ঝুলে বেঁচে আছে। তাই এদের পলিটিক্যাল রেলিভেন্স কি আছে? এদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট, এদের নিয়ে কথা বলা মানে নিজের শক্তির অপচয়। আমরা এই থেকে শুরু করে একাধিক এখানে শব্দ ব্যবহার করলে আক্রমণ করতে গিয়ে কিন্তু তারপরেও বলতে হবে যে হুমায়ুন কবির কিন্তু তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, বহিষ্কৃত কিন্তু নয়। অভ্রসেন, দেখুন, হুমায়ুন কবিরকে যে সাসপেন্ড করেছে সেই লেটারটাও আমরা এখন অবধি দেখতে পাইনি। আর দুদিন আগে আপনাদের চ্যানেলেই নিউজ দেখছিলাম যে হুমায়ুন কবিরের ছেলেকে নাকি আটক করা হয়েছে। কেন? কোন একটা পুলিশকে ধরে কেলিয়ে দিয়েছে, আমি এই ল্যাঙ্গুয়েজেই বলছি। তার মানে জামিন অযোগ্য ধারা। তারপর আবার খবরে দেখি কি
জামিন অযোগ্য ধারা, এদিকে নাকি সেদিনই জামিন পেয়ে গেছে। এই তো হচ্ছে এদের নাটক। হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের বি টিম, যে মুসলমান ভোটটা তৃণমূল ছেড়ে চলে যাবে সেই ভোটটা নেবেন উনি, এবং তারপর আবার তৃণমূলের কোলে গিয়ে উঠে পড়বেন। আমি বলছি বাঙালি মুসলমান, ভারতীয় মুসলমানরাও এবার তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে। তারাও এই অনুপ্রবেশ নিয়ে তিতিবিরক্ত, এবং ভারতীয় জনতা পার্টি 2/3 আসন নিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসছে। এটা দেয়ালের লিখন। তৃণমূল যত পাগলামি করুক, যত পায়জামার দড়ি নিয়ে কথা বলুক, এই লেখা তারা আর আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চিত্রনাট্যের কথা বলছেন, অভ্র সেন নাটকের কথা বলছেন, এই নাটক বা চিত্রনাট্যটা লিখছে কে? আমাদের এইটা জানার ভীষণ কৌতূহল। আমি প্রদীপ চট্টোপাধ্যায় এখনো বলতে পারেননি। আমি প্রদীপ চট্টোপাধ্যায় ছবি জ্বালিয়েছো তোমরা, থামালাম, একবারও বলতে পারেননি প্রদীপ চট্টোপাধ্যায়। আমি বলছি প্রদীপদা, মূল হুমায়ুন কবির কার স্বার্থ সিদ্ধি করবেন সেটা তো ভোটের ফলাফল বেরোনোর পর বোঝা যাবে, কিন্তু বলছি 22শে ডিসেম্বর একটা দলের জন্ম নেওয়া জনতা উন্নয়ন পার্টি 1 মাসের মধ্যে তারা যদি ব্রিগেড সমাবেশ করার কথা ভাবে শুধু নয়, বলছেন 10 লাখ লোক নিয়ে ব্রিগেড ভরাবেন, তাহলে তাকে নিয়ে তো চর্চা হবেই না। চর্চা হওয়াটাই উচিত, তার কারণ এখানে আমরা যাদেরকে তৃতীয় শক্তি বলে ভাবছি, বামফ্রন্ট বা কংগ্রেস, তারা তো ব্রিগেড সমাবেশের কথা এখনো বলতে পারলো না, ইনি 1 মাসেই বললেন। তার ফলে বোঝা যাচ্ছে যে এনার বাবরি মসজিদ করার কথা শোনার পরে যেভাবে হঠাৎ অনেক টাকা এসে পড়ছে, ফলে হয়তো ব্রিগেডে গ্রাউন্ডে উনি সভা করবেন বলেও অনুদান অনেক জায়গা থেকে আসতে পারে। বামফ্রন্ট কংগ্রেস এখনও বোধহয় এই ধরনের টাকা পয়সা জোগাড় করতে পারছে না। তো আমার কথা হচ্ছে এই টাকার উৎসটা কোথায় সেটা আগে উনি পরিষ্কার করে বলবেন, তার কারণ না হলে উনি 2 নম্বরে এসে গেলে আবার দুর্নীতি নিয়ে ওনাকে আক্রমণ করা হবে। কিন্তু মুশকিল হচ্ছে, দেখুন এই যে বাইনারিটা কি উনি ভাঙতে চাইছেন? উনি কিন্তু বাইনারিটা ভাঙতে যাচ্ছেন না, উনি কিন্তু সেই ওনার আসল জায়গাটা হচ্ছে মুসলমান মোল্লাতন্ত্র তৈরি করা এবং হিন্দু এবং মুসলিম এর বাইরে কিন্তু উনি কথা বলছেন না। তার ফলে উনি কি তৃতীয় শক্তি হয়ে উঠবেন, নাকি ওই যে যিনি একে থাকবেন তার হাত ধরে সরকার গড়বেন? একটা কথা সাপ্লিমেন্ট করি, আজকে এই মন্দির মসজিদ রাজনীতি নিয়েও অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল থেকে বেরিয়ে আসা একজন এমএলএ তারাই করছে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি। হ্যাঁ প্রদীপ, না ভালো কথা, তা উনি কি করছেন? অমিত শাহ যিনি এলেন, তিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের কয়েকদিন আগে এসে নির্বাচনের তীক্ষ্ণ কয়েকটি জায়গা উচ্চারণ করবেন। উনি যেগুলো করছেন 50-50 ব্লেম দেওয়া যেতে পারে। অনুপ্রবেশের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং স্বরাষ্ট্র দপ্তর 50-50 ব্লেম দেওয়া যেতে পারে। SIR নিয়েও 50-50 ব্লেম, মানুষকে হয়রানি করা হচ্ছে, বিজেপির সেখানে সাংগঠনিক উপস্থিতি কোথায়? ফলে উনি যে জায়গাটায় হিট করছেন না সেটা হচ্ছে টাকা পয়সা নেওয়া এবং এই যে দুর্নীতির অভিযোগে যে তদন্তগুলো হচ্ছে তার শেষটা কোথায়, এই জায়গাটায় হিট করছেন না। এই জায়গাটায় যদি হিট করতেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে উনি সত্যি ক্ষমতায় আসতে চাইছেন। কারণ বিজেপির প্রত্যেক মুখপাত্র এবং নেতামন্ত্রীরা তো বলছে যে SIR হয়ে গেলেই আমরা ক্ষমতায় আসবো। তো SIR হয়ে গেছে, উনি ক্ষমতায় আসছেন, রোজ নতুন করে সেটা শোনার তো কোনো প্রয়োজন নেই। আমরা বুঝে গেছি বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু দেখুন ক্ষমতায় ওনারা আসামে ছিলেন, আসামে তো জমিও পেয়েছেন। স্মার্ট ফেন্সিং মাত্র একটা ধুবড়ী জেলায় করেছে, এই ধুবড়ী জেলায় একটা স্মার্ট ফেন্সিং মডেল করতে পেরেছেন, বাকিগুলোতে স্মার্ট ফেন্সিং করতে পারলেন না, যাতে একটা না ত্রিপুরা ফেন্সিং নেই। আপনি যেখানে আসামে আপনি যেখানে আছেন তার মডেলটা কি? আপনি যেখানে আছেন তার মডেলটা আমি দেখুন একটা বিষয় হচ্ছে মন্দির মসজিদ রাজনীতি। গতকাল আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম, যেখানে যখন এই দুর্গা অঙ্গনের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা হুমায়ুন কবির বলেছেন যে মোল্লাদের নেতা তো আমি সাজবই। আজকে এই নিয়ে যখন প্রশ্ন করা হলো, অমিত শাহ বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল থেকে বেরিয়ে আসা একজন এমএলএ তারা করছেন মন্দির মসজিদ নিয়ে রাজনীতি। কি বলেছেন দেখাবো, তারপর আমি সৈকতের কাছে আসছি। দেখুন, मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। चुनाव के वक्त ये सब करने की परंपरा कितनी उचित है वो बंगाल की जनता को तय करना पड़ेगा, मगर मुद्दा यहाँ तक सीमित नहीं हुआ है। युवाओं की रोजगारी का है, महिलाओं की सुरक्षा का है, घुसपैठ का मुद्दा है, भ्रष्टाचार का मुद्दा है, इंडस्ट्रीज के पलायन का मुद्दा है, गिरते जा रहे इंफ्रास्ट्रक्चर के स्तर का मुद्दा है। ढेर सारे मुद्दे हुए, कहीं से बच नहीं सकते। সৈকত গিরি, দেখুন এই রাজ্যের মাটিতে এই চিত্রনাট্যগুলো লিখছে কারা? লিখছে তারাই যারা আসলে ওপরে দিল্লিতে বসে
ঠিক করে দিচ্ছে অমিত শাহর ছেলে জয়শাহ আইসিসির প্রধান হবে, বিসিসিআই প্রধান হবে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপোরা ক্লাবের মাথায় বসবে। হুমায়ুন কবির 2019-এ বিজেপির লোকসভার প্রার্থী ছিল, 2021-এ এখনো তৃণমূলের এমএলএ। আমরা তৃণমূল বিজেপি বিরোধী এই রাজ্যে একটা তৃতীয় বিকল্প করতে চাই। আজকে যারা আইটি হাবের জমি, সেই জমিকে মন্দির বানাতে চায়, আজকে যারা এই রাজ্যের মাটিতে মন্দির মসজিদের ভাগ করতে চায়, তারা আসলে পরিকল্পিত রচনার তৃতীয় বিকল্প তৈরির জন্য তোমরা কি হুমায়ুন কবিরের হাত ধরবে কিনা? হুমায়ুন কবির বলছেন কেউ অচ্ছুত নয়। হুমায়ুন কবির তো এখনো তৃণমূলের এমএলএ সুব্রতা, তৃণমূল বিজেপি যৌথ প্রোডাকশন হুমায়ুন কবির, আমরা তার দায় নেবো কেন? আমরা তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষকে এক করতে চাই। আমি এক সেকেন্ড একটু বলে নিই, আমি আসলে এই যে রাজ্যের মাটিতে আজকে অমিত শাহ এত বড় বড় কথা বললেন, এ কথা ঠিক, তৃণমূলের এমএলএ এই সব রাজনীতি করছেন। আচ্ছা, দিলীপ বাবু জগন্নাথ মন্দিরে গিয়ে এই মমতার প্রশংসা করেননি? অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার এমপি তৃণমূলের প্রশংসা করছে না? ঠিক যেমন তৃণমূলের এমপি শত্রুঘ্ন সিনহা বিহারে বিজেপি জিতলে আনন্দিত হয় না? আসলে নারদা সারদার কথা বলতে অমিত শাহ ভুলে যান, কারণ শুভেন্দু অধিকারী তৎকালীন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা, এখন বিজেপির মাথায় বসে রয়েছে। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে চোর ভাই ভাইপোদের দলে নিয়ে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্কবার্তা দেওয়ার পর মন্দির উদ্বোধন প্রতিনিধি বলতে গিয়ে ভুলে গেলেন এই হুমায়ুন কবির অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দলটা করতেন, সুতরাং সব দলের, আর এই কংগ্রেস সিপিএম এর জোট সঙ্গী, সুতরাং আপনি জোট সঙ্গী হিসেবে যদি হুমায়ুন কবিরের ক্ষেত্রে তৃণমূল বিজেপিটা লাগান, তাহলে তার দায়টা কিন্তু সিপিআইকেও নিতে হবে। আমি বলি আপনার দলের নেতার বাড়িতে গিয়ে হুমায়ুন কবির 3 ঘন্টা বসেছিলেন তৃণমূলের প্রার্থীকে হারানোর জন্য। আমি শুধু একটাই কথা বলবো যে দিল্লির থেকে টাকা নিয়ে যদি কেউ ভুলভাল কথা বলে, রাজনৈতিক ভাড়াও করে, তাই কমিক রিলিফ আমি বলছি এত ভালো লাগছে আমার, জোট সঙ্গে এইসব নিয়ে কথা হচ্ছে, এক লাইন না বলে পারছি না। একমাত্র বিরোধী দল পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি, বাকি প্রত্যেকটা দল কিন্তু একে অপরের জোট সঙ্গী। ওইদিকে যারা বসে আছে এবং এরা কিন্তু জোট সঙ্গী। কিন্তু আমার অত্যন্ত ইন্টারেস্টিং লাগলো, হুমায়ুন কবির কিন্তু 1 নম্বরে বিজেপিকে রেখেছেন, তার মানে বিজেপিকে 2026-এ হুমায়ুন কবির দেখতে চাইছেন। আমি শুভময় মৈত্রর কাছে আসবো। ঠিক সেই দিনই শুভময়দা, যখন অমিত শাহ বলছেন যে 15 এপ্রিলের পর 2/3 মেজরিটি পাবে বিজেপি, সেই দিনই আবার হুমায়ুন কবির বলছেন যে 1 নম্বর দল হবে বিজেপি, 2 নম্বর দল হবে তার জনতা উন্নয়ন পার্টি, কিন্তু তিনিই হবেন কিংমেকার। আপনার কি ব্যাখ্যা? দেখুন, রাজনৈতিক একটা কৌশলের বিষয় থাকে। এবার হুমায়ুন বাবু কি ভাবছেন এবং কাদের সঙ্গে কথা বলে কি বক্তব্য রাখছেন সেটা সত্যি এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে যারা রাজনীতিতে লড়েন তারা সবসময় বলেন আমরাই জিতবো। সেই জায়গায় তিনি যেভাবে নিজে দ্বিতীয় হবেন এবং বিজেপিকে প্রথম স্থানে রাখছেন এবং তৃণমূলকে তৃতীয় স্থানে রাখছেন, যার কোনো সম্ভাবনাই সামনে নির্বাচনে নেই, অর্থাৎ তার দ্বিতীয় হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও তিনি কেন নিজেকে দ্বিতীয় স্থানে রূপজিতছেন কেন, এইটা সত্যি আর একটু সময় নিয়ে ভাবতে হবে। এবং সত্যিই তো যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে চিত্রনাট্য, ক্যাসেট, এই কথাগুলো বারবার আসছে, আগামী দিনেও আপনারা দেখতে পারেন হয়তো এরপর এসআইআর নিয়ে আবার একটা দিল্লিতে চ্যাংদোলার চিত্রনাট্য হবে, সেই বাসের মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু বারবার আমরা যে কথাটা বলবো, পশ্চিমবঙ্গের উন্নয়নের রাজনীতি, তার চিত্রনাট্য পর্যন্ত কেউ লিখছেন না। সত্যিকারের হবে কিনা সে তো অনেক পরের কথা, কিন্তু তার যে যদি একটি চিত্রনাট্য পাওয়া যেত, যে চিত্রনাট্যটা ধরে মানুষের কথা একটু আসতো, তাহলে মনে হয় এত ক্যাসেট বাজানোর আর দরকার হতো না। বেশ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। একেবারে নিঃসন্দেহে বঙ্গ রাজনীতি, অমিত শাহ আজ থেকে কার্যত নির্বাচনের একটা প্রচার তিনি শুরু করে দিলেন। তিনি গতকাল তিনি নেমেছেন, 3 দিন একেবারে এই রাজ্যেই থাকছেন, একাধিক কর্মসূচি রয়েছে তার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।